যে স্বামীকে সবজিওয়ালা বলে ছেড়ে গিয়েছিল ৪ বছর পর সে নিজেই রাস্তার ধারে ঠেলাগাড়িতে সবজি বিক্রি করতে বাধ্য হল। আর সেই স্বামী ততদিনে একজন আইএএস অফিসার হয়ে গেছে। উত্তরপ্রদেশের ছোট্ট গ্রাম শিবপুরার সকাল সবসময় সূর্যের ওঠার আগেই শুরু হতো। মোরগের ডাক, উনুন থেকে ওঠা ধোঁয়া, কুয়োতলায় জল ভরা মহিলাদের ভিড় আর কাঁচা রাস্তায় খালি পায়ে দৌড়নো বাচ্চারা, এটাই ছিল সেই গ্রামের আসল পরিচয়। এই গ্রামেরই সবচেয়ে সরু গলির শেষে মাটির দেওয়ালের একটি ছোট্ট কুঁড়েঘর ছিল, যার বাইরে প্রতিদিন ভোর ৪টের সময় একটি ছেলে কাঁধে লাল গামছা ফেলে তার পুরনো সাইকেলে ঝুড়ি বাঁধত। তার নাম ছিল রাজেশ্বর। গ্রামের মানুষ তাকে রাজেশ্বর কম আর সবজিওয়ালা বেশি বলতো, কিন্তু তার মুখে কখনো কোনো বিরক্তির ছাপ পড়ত না। তার হাতে ছিল কঠোর পরিশ্রমের দাগ, চোখে গভীরতা আর হাঁটা চলায় এক অদ্ভুত প্রশান্তি। সে জানত কোনো কাজই ছোট নয়, মানুষের চিন্তাভাবনা ছোট হয়। তার বাবাও এই একই কাজ করতেন, আর যাওয়ার আগে শুধু এই কথাটি বলে গিয়েছিলেন, সম্মানের সাথে রোজগার করা অন্ন কখনো ছোট হয় না বাবা। রাজেশ্বর এই কথাটি নিজের জীবনের ধ্রুবতারা বানিয়ে নিয়েছিল। প্রতিদিন সকালে বাজার থেকে তাজা সবজি এনে সে সারা গ্রামে হাঁক দিত, আলু নিয়ে নাও, তাজা ঢেঁড়স, সবুজ মটরশুঁটি। মহিলারা বেরিয়ে আসত, দরদাম করত, কেউ কেউ ধারেও নিত, কিন্তু রাজেশ্বরের মুখে কখনো কোনো রাগ বা বিরক্তি দেখা যেত না। মনিকার প্রবেশ ও দ্বন্দ্ব। সেই গ্রামেই একটি পাকা বাড়িতে থাকত মনিকা। ফর্সা রং, বড় বড় চোখ, শিক্ষিত এবং একটু ভিন্ন চিন্তাধারার মেয়ে। তার বাবা ছিলেন গ্রামের পুরনো কৃষক, যিনি তাকে শহরের কলেজ পর্যন্ত পড়িয়েছিলেন। মনিকার সবসময় মনে হতো তার জীবন গ্রামের অন্য সাধারণ মহিলাদের মতো হবে না। সে বড় কিছু চেয়েছিল, এমন কিছু যা দেখে মানুষ বলবে, ভাগ্য হলে এমনই হওয়া উচিত। কিন্তু ভাগ্য তো শুধু স্বপ্নে নয়, পরিস্থিতি দিয়ে তৈরি হয়। যখন রাজেশ্বরের সাথে মনিকার বিয়ে ঠিক হলো, তখন গ্রামে নানা রকমের কথা হতে লাগল। কেউ বলল, ছেলেটা পরিশ্রমী, মনের দিক থেকে ভালো। আবার কেউ কটাক্ষ করে বলল, এত পড়াশোনা জানা মেয়ে আর বিয়ে করছে একটা সবজিওয়ালাকে। মনিকার মনেও একটা চাপা কষ্ট ছিল, কিন্তু বাবার কথা অমান্য করার ক্ষমতা তার ছিল না। খুব সাদামাটাভাবে বিয়ে হলো, ঢোল বাজল, আত্মীয়স্বজন এলো, আর মনিকা বিদায় নিয়ে রাজেশ্বরের ঘরে চলে এলো। শুরুর দিনগুলো ভালোই কাটছিল। রাজেশ্বর প্রতিদিন সন্ধ্যায় তার জন্য গুড় আর বাদাম নিয়ে আসত, কখনো কখনো চুড়িও আনত। সে চাইত তার স্ত্রীর যেন কোনো অভাব বোধ না হয়, কিন্তু মনিকার ভেতরে কোথাও একটা তুলনার মানসিকতা তৈরি হচ্ছিল। সে যখন কুয়োতে যেত, অন্য মহিলারা ফিসফিস করে বলত, দেখো, সবজিওয়ালার বউ এসেছে। কেউ হাসত, কেউ দয়া ভরা চোখে তাকাত। এই কথাগুলো মনিকার কানে পেরেকের মতো বিঁধত। একদিন শহর থেকে তার কলেজের বান্ধবী রিনা এলো। সে মনিকাকে জড়িয়ে ধরল। তারপর যখন রাজেশ্বরকে সবজির ঝুড়ি তুলতে দেখল, তখন ঠোঁট চেপে বলল, তুই তো বলতিস বড় বাড়ি পাবি, এই কি তোর বড় স্বপ্ন? কথাটা মজা করে বলা হলেও মনিকার বুকে যেন আগুন জ্বালিয়ে দিল। সেই রাতে সে প্রথমবারের মতো রাজেশ্বরকে বলল, তুমি অন্য কোনো কাজ কেন করো না? মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে। রাজেশ্বর শান্ত গলায় উত্তর দিল, কাজ মানুষকে সম্মান দেয় মনিকা, লজ্জা নয়। কিন্তু এই উত্তরে মনিকা শান্তি পেল না। ধীরে ধীরে তার আচার আচরণ বদলাতে লাগল। সে সকালে দেরি করে ঘুম থেকে উঠত, রাজেশ্বরের সাথে বাজারে যেতে আপত্তি করত, এবং কেউ সামনে সবজিওয়ালা বললে তার মুখ শক্ত হয়ে যেত। গ্রামের ছোট ছোট কথাগুলো এখন তার কাছে খোটা বলে মনে হতে লাগল। বিচ্ছেদ। এক সন্ধ্যায় যখন বৃষ্টি পড়ছিল আর রাজেশ্বর ভিজে ভিজে সবজির খালি ঝুড়ি নিয়ে বাড়ি ফিরল, সে দেখল মনিকা দরজায় দাঁড়িয়ে আছে, চোখে রাগ। সে বলল, আমি ভেবেছিলাম জীবনটা অন্য রকম হবে, কিন্তু আমি তো এখানে শুধু একজন সবজিওয়ালার বউ হয়েই রয়ে গেলাম। রাজেশ্বর কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, আমার পরিশ্রম যদি তোমার কাছে বোঝা মনে হয়, তবে আমি অন্য কিছু করার চেষ্টা করব। কিন্তু ততদিনে তার ভেতরে কোথাও একটা ফাটল ধরে গিয়েছিল। পরবর্তী কয়েক সপ্তাহে ঝগড়া বাড়তে লাগল। কথা ছোট হলেও পরিণতি হতো বড়। এই ঘরে আর মনিকার মন টিকছিল না। তার মনে হতো সে নিজের জীবনের সাথে আপোষ করেছে। একদিন সে স্পষ্ট জানিয়ে দিল, আমি এই দারিদ্র আর এই নামের সাথে বাঁচতে পারব না। রাজেশ্বর প্রথমবারের মতো তার চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করল, তাহলে তুমি কি চাও? মনিকা উত্তর দিল, আমি বাপের বাড়ি যাচ্ছি, যতদিন না তুমি তোমার যোগ্যতা বদলাচ্ছ আমি ফিরে আসব না। এই কথাটি শোনামাত্রই যেন সময় থমকে গেল। রাজেশ্বর না কোনো রাগ দেখালো, না তাকে আটকালো। সে শুধু দরজার কাছে রাখা তার পুরনো সাইকেলটার দিকে তাকালো
আর ভেতরে চলে গেল। মনিকা জিনিসপত্র গুছিয়ে চলে গেল। গ্রামে দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ল। সবজিওয়ালার বউ তাকে ছেড়ে চলে গেছে। কেউ সহানুভূতি দেখালো, কেউ মজা ওড়াল। কিন্তু সেই রাতে রাজেশ্বর প্রথমবারের মতো তার মায়ের পুরনো ছবির সামনে বসে চোখ বন্ধ করল। তার হাত মুঠি পাকিয়ে এলো। সে নিজেকে বলল, যে যোগ্যতার কথা তুমি বলেছ মনিকা, সেই যোগ্যতাই এখন আমার গন্তব্য হবে। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু তার ভেতরে এক তীব্র ঝড় শুরু হয়ে গিয়েছিল। সেই ঝড়ই এমন এক যাত্রার সূচনা করেছিল যার পরিণতি পুরো শিবপুরার চিন্তাধারা বদলে দেওয়ার মতো ছিল। নতুন লড়াই ও প্রস্তুতি। শিবপুরার গলিতে তখনও প্রতিদিন সকালে একই হাঁক শোনা যেত, তাজা লাউ নাও, টমেটো নাও। তফাৎ শুধু এই ছিল যে সেই গলায় আগের মতো স্বাভাবিক হাসি ছিল না। সেখানে একটা স্থিরতা ছিল, যেন প্রতিটি শব্দ কোনো গভীর সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসছে। মনিকা চলে যাওয়ার ৩ মাস কেটে গেছে। গ্রামবাসীরা এখন খোলাখুলি কথা বলত। দেখেছ, শিক্ষিত মেয়ে ছিল, কতদিন আর সবজিওয়ালার সাথে থাকত। কেউ দয়া দেখাত, কেউ কটাক্ষ করত, কিন্তু রাজেশ্বর প্রতিদিন আগের চেয়েও দৃঢ় হয়ে সাইকেল চালাত। তার পদক্ষেপে এখন এক অন্যরকম জেদ। এক রাতে বাজার থেকে ফেরার সময় সে শহরের একটি পুরনো বইয়ের দোকান দেখল। বাইরের বোর্ডে লেখা ছিল, প্রতিযোগিতামূলক পরীক্ষার বই পাওয়া যায়। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে গেল, যখন মাস্টারমশাই বলতেন, তোমার বুদ্ধি আছে রাজেশ্বর, পড়াশোনা চালিয়ে যাও। কিন্তু বাবার অসুস্থতা আর সংসারের দায়িত্ব তাকে বইয়ের বদলে সবজির ঝুড়ি ধরতে বাধ্য করেছিল। সেই রাতে সে নিজের জমানো টাকা থেকে কিছু বের করে সিভিল সার্ভিসের একটি পুরনো গাইড বই কিনে নিল। বইটি হাতে নিতেই তার মনে হল যেন সে নিজের জন্য এক নতুন পথ বেছে নিয়েছে। দিনে সে আগের মতোই সবজি বিক্রি করত, কিন্তু এখন প্রতিবার ক্রেতা চলে যাওয়ার পর কয়েক মিনিট সময় বের করে সে বইয়ের পাতা উল্টাত। রাতে যখন সারা গ্রাম ঘুমিয়ে পড়ত, তখন তার মাটির ঘরের মাঝে টিমটিম করে জ্বলা লণ্ঠনের নিচে শব্দের পৃথিবী জেগে উঠত। ইতিহাসের ঘটনা, সংবিধানের ধারা, অর্থনীতির সূত্র সবই তার কাছে শুধু পড়ার বিষয় ছিল না। সে প্রতিটি লাইন নিজের জীবনের সাথে মিলিয়ে পড়ত। তার মনে হতো, সমাজ যদি তাকে পেশা দিয়ে বিচার করে থাকে, তবে সে যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করবে। ওদিকে মনিকা বাপের বাড়িতে ছিল। প্রথম কয়েকদিন সে বেশ শান্তিতেই কাটালো। শহর থেকে বান্ধবীরা দেখা করতে এলো, সে নতুন জামাকাপড় পরল এবং নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার চেষ্টা করল। কিন্তু ধীরে ধীরে বাস্তব সামনে আসতে লাগল। বাবার চাষবাস আর আগের মতো ছিল না। সংসারে টাকার অভাব দেখা দিল। আত্মীয়রা জিজ্ঞেস করত, ফিরে কেন যাচ্ছিস না? আর সে প্রতিবারই বলতো, আমি নিজের আত্মসম্মান বেছে নিয়েছি। কিন্তু তার ভেতরে কোথাও একটা শূন্যতা ছিল, যা সে মেনে নিতে চাইত না। এদিকে রাজেশ্বর কাছের শহরের লাইব্রেরিতে যাতায়াত শুরু করল। সে ভোর 4টে বাজারে যেত, দুপুর পর্যন্ত সবজি বিক্রি করত, তারপর সাইকেল চালিয়ে 15 কিলোমিটার দূরের লাইব্রেরিতে পৌঁছাত। সেখানে শহরের ছেলেমেয়েরা তাকে অবাক হয়ে দেখত। ধুলোমাখা জামা, কাঁধে গামছা, হাতে নোটস। কেউ হাসত, কেউ ফিসফিস করত, কিন্তু সে মাথা নিচু করে পড়েই চলত। লাইব্রেরির এক বৃদ্ধ লাইব্রেরিয়ান একদিন তাকে জিজ্ঞেস করলেন, বাবা, এত পরিশ্রম কিসের জন্য? রাজেশ্বর শান্ত স্বরে বলল, নিজের পরিচয় বদলানোর জন্য। লোকটি হেসে বললেন, পরিচয় বদলাতে গেলে আগে চিন্তাধারা বদলাতে হয়, আর তোমার চিন্তাধারা সঠিক পথেই আছে। এই কথাগুলোই তার জন্য আশীর্বাদ হয়ে উঠল। মাস পেরোতে লাগল। সে প্রিলিমিনারি পরীক্ষার ফর্ম পূরণ করল। গ্রামে এই খবর কেউ জানত না। পরীক্ষার দিন সে প্রথমবারের মতো শহরের বড় পরীক্ষা কেন্দ্রে গেল। শত শত পরীক্ষার্থী, উজ্জ্বল মুখ, দামি কলম, আর তাদের মাঝে সাধারণ পোশাকে দাঁড়িয়ে থাকা এক রাজেশ্বর। সে চোখ বন্ধ করে বাবার সেই কথাটা মনে করল, সম্মানের সাথে উপার্জিত অন্ন। তারপর পরীক্ষা শুরু হল। প্রতিটি প্রশ্নের সাথে তার মনে হচ্ছিল যেন সে তার অতীতের সাথে লড়াই করছে। উত্থান ও সাফল্য। কয়েক সপ্তাহ পর ফলাফল এলো। কাঁপা কাঁপা হাতে সে তালিকা দেখল। তার নাম ছিল। সে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই হচ্ছিল না। সেই সন্ধ্যায় গ্রামের কেউ একজন ইন্টারনেট থেকে খবর বের করল, আরে, রাজেশ্বর বড় পরীক্ষার প্রথম ধাপ পাশ করেছে। মানুষ অবাক হয়ে গেল। যারা গতকাল পর্যন্ত তাকে করুণার চোখে দেখত, আজ তারা বিস্ময়ের সাথে তাকে দেখছে। খবরটা মনিকা পর্যন্তও পৌঁছাল। প্রথমে সে বিশ্বাস করেনি, তারপর যখন সত্যিটা জানল, তার মুখের রং বদলে গেল।
প্রথমবারের মতো তার উপলব্ধি হল যে যাকে সে অযোগ্য বলে ছেড়ে এসেছিল সে নীরবে নিজের পৃথিবী বদলে ফেলছে। কিন্তু রাজেশ্বরের কাছে এটা ছিল কেবল শুরু। সে নিজেকে বলল, এখন আর থামা চলবে না। সে সবজি বিক্রির সময় কিছুটা কমিয়ে দিল, খরচ আরও কমালো এবং পড়াশোনায় ডুবে গেল। গ্রামের রাতগুলো তার কাছে এখন আর ঘুমের সময় নয়, প্রস্তুতির সময় হয়ে উঠেছিল। প্রতিটি অপমান, প্রতিটি খোঁটা, প্রতিটি শব্দ যা কখনো তাকে ছোট করার জন্য বলা হয়েছিল, সেগুলোই এখন তার শক্তিতে পরিণত হয়েছে। সেরের পর মাস কঠোর পরিশ্রমের পর সে মেইনস পরীক্ষা দিল। এই ধাপটি ছিল কঠিন, দীর্ঘ এবং মানসিকভাবে ক্লান্তিকর। কিন্তু তার ভেতরের আগুন তখন নেভার নয়। যখন ফলাফল এলো, তালিকায় আবারও তার নাম জ্বলজ্বল করছিল। এবার খবরটা শুধু গ্রামেই আটকে থাকল না, পুরো জেলায় চর্চা শুরু হয়ে গেল। মানুষ বলতে লাগল, সবজিওয়ালা ছেলে অফিসার হতে চলেছে। মনিকাই খবর শুনে তার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। তার মনে হলো যেন পায়ের তলার মাটি সরে গেছে। যে মানুষটিকে সে ছোট ভেবেছিল, সেই মানুষটি এখন আকাশ ছুঁতে চলেছে। শিবপুরার হাওয়া বদলে যেতে লাগল। যারা কখনো তাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখত, তারা এখন সম্মানের সাথে কথা বলতে লাগল। কিন্তু রাজেশ্বরের মুখে এখনও সেই একই প্রশান্তি ছিল। সে কারো উপর প্রতিশোধ নেয়নি, কাউকে কিছু বলেওনি। তার নজর এখন কেবল শেষ ধাপের দিকে, ইন্টারভিউ। আর সে জানত, যদি এটা সে পার করতে পারে, তবে তার জীবনের রাস্তা চিরকালের জন্য বদলে যাবে। সেই রাতে সে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, মা, আর মাত্র একটা কদম। ইন্টারভিউয়ের দিন রাজেশ্বর শহরের বোর্ডে হাজির হল। সাদা ছিমছাম কুর্তা, হাতে ফাইল, চোখে ক্লান্তি আর ভেতরে অদ্ভুত প্রশান্তি। সাক্ষাৎকারের সময় তাকে তার পেশা নিয়ে প্রশ্ন করা হলো। এক সদস্য হেসে বললেন, আপনি সবজি বিক্রি করতেন? রাজেশ্বর মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে জবাব দিল, হ্যাঁ স্যার, বিক্রি করতাম নয়, বিক্রি করি। ওটাই আমার জীবনের প্রথম বিশ্ববিদ্যালয়। ঘরে কয়েক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। সে বুঝিয়ে বলল যে কিভাবে সে মানুষের আচার আচরণ থেকে সমাজবিদ্যা শিখেছে, দরদাম থেকে অর্থনীতি এবং প্রতিদিনের দায়িত্ববোধ থেকে প্রশাসন শিখেছে। বোর্ডের সদস্যদের মুখে গাম্ভীর্য নেমে এলো। যখন সে বাইরে বেরোল, তার মনে হলো সে তার জীবনের সবচেয়ে খাঁটি পরীক্ষাটি দিয়ে দিয়েছে। সময়ের বিচার। ওদিকে মনিকার বাড়ির অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল। বাবার ফসল পরপর দুবার নষ্ট হল, ঋণ বেড়ে গেল। আত্মীয়রা যারা আগে সহানুভূতি দেখাত, তারা এখন উপদেশ দিতে শুরু করল, মেয়েকে বুঝিয়ে আবার পাঠিয়ে দাও। কিন্তু অহংকারের বোঝা সহজে হালকা হয় না। মনিকা বারবার বলতো, এখন আর ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু তার ভেতরে একটা ভয় জন্ম নিতে শুরু করেছিল। যদি সে সত্যি সত্যি অফিসার হয়ে যায়, তবে কি সে কখনো তাকে ক্ষমা করবে? সে কি কখনো তাকে মনে করবে? কিছুদিন পর চূড়ান্ত ফলাফল ঘোষণা হল। জেলা সদরের ওয়েবসাইটে তালিকা আপলোড হল। ইন্টারনেট ক্যাফের বাইরে ভিড় জমে গেল। একটি ছেলে দৌড়াতে দৌড়াতে শিবপুরায় এসে চিৎকার করে বলল, রাজেশ্বর আইএএস হয়ে গেছে। এই একটি বাক্য গ্রামের পুরো আবহাওয়া বদলে দিল। মানুষ ঘর থেকে বেরিয়ে এলো। যে একদিন তাকে কটাক্ষ করেছিল, সেই আজ মিষ্টি নিয়ে হাজির হল। যে গলিতে একদিন ফিসফিসানি শোনা যেত, আজ সেখানেই গর্বের কোলাহল। রাজেশ্বর তার উঠোনে দাঁড়িয়ে হাত জোড় করে সবার আশীর্বাদ নিচ্ছিল। তার মুখে জয়ের কোনো অহংকার ছিল না, ছিল কেবল এক শান্ত তৃপ্তি। সে তার পুরনো সাইকেলটির দিকে একবার তাকালো আর হালকা হাসল, যেন কোনো পুরনো সঙ্গীকে ধন্যবাদ জানাচ্ছে। মনিকা যখন এই খবর পেল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে মোবাইলের স্ক্রিনে নামটা দেখল, রাজেশ্বর কুমার, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তার চোখের সামনে সেই দিনটি ভেসে উঠল, যেদিন সে বলেছিল, যতদিন না নিজের যোগ্যতা বদলাচ্ছ। আর আজ সেই মানুষটি দেশের সবচেয়ে সম্মানজনক পেশায় নিযুক্ত। তার হাত কাঁপতে লাগল। কিন্তু সময় তো কারো অনুশোচনার জন্য থেমে থাকে না। রাজেশ্বর মুসৌরিতে ট্রেনিংয়ের জন্য চলে গেল। পাহাড়ের ঠান্ডা হাওয়ায় সে নতুন জীবনের সূচনা করল। সেখানে তার মতো আরও শত শত অফিসার ট্রেনি ছিল, কিন্তু তার গল্পটা ছিল একেবারেই আলাদা। যখনই কোনো সহকর্মী তার সংগ্রামের কথা জিজ্ঞেস করত, সে সংক্ষেপে উত্তর দিত, পরিশ্রমের কোনো বিকল্প নেই। ট্রেনিং চলাকালীন সে প্রশাসনের খুঁটিনাটি শিখল, আইনের ধারাগুলো বুঝল এবং জানল যে আসল ক্ষমতা চেয়ারে নয়, সিদ্ধান্তে থাকে। এদিকে মনিকার জীবনের জাঁকজমক ম্লান হতে শুরু করল।
সংসারের খরচ চালানোর জন্য সে পাশের এক শহরে সেলাইয়ের কাজ শুরু করল। কিন্তু আয় ছিল খুবই কম। যে বান্ধবীরা একদিন তার পাশে ছিল তারা এখন দূরত্ব বজায় রাখতে শুরু করল। সমাজ একই ছিল, শুধু দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। একদিন ঋণ শোধ করার জন্য বাবা জমির একটা ছোট্ট অংশ বিক্রি করে দিলেন। বাড়িতে দুশ্চিন্তা বাড়তে লাগল। মনিকার উপলব্ধি হল যে জীবন কেবল স্বপ্ন দিয়ে চলে না, ভরসা দিয়ে চলে, আর সে নিজের ভরসা নিজেই ছেড়ে এসেছিল। পুনর্মিলন। 4 বছর কেটে গেল। রাজেশ্বরের প্রথম পোস্টিং হলো এমন এক জেলায় যেখানে সে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল। খবরের কাগজে তার নাম আসতে লাগল। মানুষ বলতে লাগল, এই অফিসারটি অন্যরকম, একদম মাটির মানুষ। সে কখনো নিজের অতীতকে লুকায়নি। এক সাক্ষাৎকারে সে বলেছিল, আমি আজও একজন সবজিওয়ালার ছেলে। তফাৎ শুধু এই যে এখন আমার দায়িত্ব অনেক বড়। সেই সময়ে চরম আর্থিক অনটন আর পরিস্থিতি মনিকাকে এমন এক মোড়ে এনে দাঁড় করালো যেখানে তার কাছে বিকল্প খুব কম ছিল। বাবা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার অনেক খরচ। সেলাইয়ের কাজ দিয়ে আর সংসার চলছিল না। সে অনেক ভেবেছে, রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছে। শেষ পর্যন্ত সে সেই কাজটিই বেছে নিল যে কাজটিকে একদিন সে তুচ্ছ ভেবেছিল। শহরের মূল রাস্তায় একটি পুরনো ঠেলাগাড়ি কেনা হলো। প্রথম দিন সকালে যখন সে সবজি সাজাচ্ছিল তার হাত কাঁপছিল। পথ চলতি মানুষ তাকে চিনতে পারছিল। কেউ অবাক হয়ে দেখছিল, কেউ চাপা হাসি হাসছিল। সে মাথা নিচু করে বসে রইল। রোদের তেজ ছিল প্রখর, কিন্তু তার চেয়েও প্রখর ছিল সেই স্মৃতিগুলো যেখানে সে রাজেশ্বরকে ঠিক এভাবেই হাঁক দিতে দেখেছিল। ভাগ্যের চাকা যেন পুরো ঘুরে গিয়েছিল। যে পেশাকে সে নিজের অপমান বলে মনে করত, আজ সেটাই তার রুজিরুটি হয়ে দাঁড়িয়েছিল। আর ঠিক সেই সময়ে রাজ্য সরকার আদেশ জারি করল, রাজেশ্বরের নতুন পোস্টিং হতে চলেছে ওই একই জেলায় যার অধীনে এই শহরটি পড়ত। সময় নীরবে তার মঞ্চ সাজাচ্ছিল। শহরের সেই পরিচিত রাস্তা, দুপুরের চড়া রোদ, আর রাস্তার ধারে সারিবদ্ধ ছোট ছোট ঠেলাগাড়ি। টমেটোর লাল রং, কাঁচা লঙ্কার তীক্ষ্ণ সবুজ রং, আর ধুলোর সাথে মিশে থাকা জীবনের রূঢ় বাস্তবতা। মনিকা সেদিনও মাথায় ওড়না টেনে ঠেলাগাড়ির পেছনে বসেছিল। হাতের কোমলতা এখন খসখসে হয়ে গেছে, নখে মাটি আটকে থাকে, আর চেহারার উজ্জ্বলতার জায়গা নিয়েছে চরম ক্লান্তি। সকাল থেকে বেচাকেনা কম। বাবার ওষুধ কিনতে হবে, ধার শোধ করতে হবে, আর দিনটা অনেক লম্বা। সে তার দাড়িপাল্লা ঠিক করল আর ধীর গলায় হাঁক দিল, তাজা ঢেঁড়স নিয়ে নিন। এই বাক্যটি শুনেই একদিন সে লজ্জায় গুটিয়ে যেত, আর আজ এটাই তার পরিচয় হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ দূর থেকে সাইরেনের শব্দ শোনা গেল। রাস্তার লোকজন ধারে সরে যেতে লাগল। সাদা রঙের সরকারি গাড়ি, আগে পিছে নিরাপত্তা রক্ষীদের গাড়ি, আর মাঝখানে উড়ছে তেরঙ্গা। কেউ একজন ফিসফিস করে বলল, নতুন জেলা শাসক সাহেবের কনভয়। মনিকা মাথা না তুলেই সবজি সাজাতে থাকল। কোনো কনভয় দিয়ে তার কি এসে যায়। গাড়িটি ধীর গতি হল, হয়তো রাস্তা সরু ছিল বলে। ঠিক সেই মুহূর্তে পেছনের সিটে বসা অফিসারের চোখ হঠাৎ বাঁ দিকে পড়ল। রোদে ঝুলে থাকা একটা মুখ, দাড়িপাল্লা ধরা হাত, আর সেই চেনা একটা ঝলক। হৃদয়ে এক পলকেই চিনে ফেলল, যদিও মস্তিষ্কের বুঝতে একটু দেরি হল। রাজেশ্বর ড্রাইভারকে বলল, গাড়ি থামাও। কনভয় থেমে গেল। চারপাশে হইচই পড়ে গেল। মানুষ বুঝতে পারল না কেন অফিসার হঠাৎ গাড়ি থেকে নামলেন। সাদা কুর্তা পায়জামা পরিহিত, সোজা হাঁটা চলা, আর সংযত চেহারা। রাজেশ্বর ধীর পায়ে ঠেলাগাড়ির দিকে এগিয়ে গেল। মনিকা পায়ের শব্দ শুনতে পেল। সে ভাবল কোনো ক্রেতা হবে। সে মাথা তুলল। সামনে সেই একই চোখ জোড়া, শান্ত, গভীর, আর সময়ের সাথে সাথে আরও মজবুত হওয়া চোখ। তার শ্বাস আটকে গেল, ঠোঁট শুকিয়ে গেল। 4 বছরের ব্যবধান যেন এক পলকেই মুছে গেল। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন কানাঘুষো শুরু করল। রাজেশ্বর হাতের ইশারায় সবাইকে শান্ত হতে বলল। সে একেবারে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, আলু কত করে? তার গলায় কোনো ব্যঙ্গ বা কোনো অভিযোগ ছিল না, ছিল এক সরলতা যা সব কিছুর চেয়ে ভারী। মনিকার গলা বুঝে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, 20 টাকা কিলো। তার হাত কাঁপছিল। সে দাড়িপাল্লায় আলু মাপল। দাড়িপাল্লার কাঁটা যেন তার বুকের ধুকপুকানির সাথে ওঠানামা করছিল। রাজেশ্বর টাকা এগিয়ে দিল। কিছু কয়েন ঠেলাগাড়ির ওপর পড়ল। মনিকা নিচু হয়ে কয়েনগুলো তুলল, আর প্রথমবারের মতো তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। রাজেশ্বর ধীর গলায় বলল, কেমন আছো মনিকা? প্রশ্নটি সাধারণ হলেও এর মধ্যে বছরের পর বছরের দূরত্ব লুকিয়েছিল। মনিকা চোখ নামিয়ে নিল, বলল,
ভাগ্য যেমন বানিয়ে দিয়েছে ঠিক তেমনই। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ এবার বুঝতে পেরেছিল যে এটি কোনো সাধারণ ক্রেতা বিক্রেতার সাক্ষাৎ নয়। তারা কয়েক পা পিছিয়ে গেল। পরিবেশ ভারী হয়ে উঠল। রাজেশ্বর ঠেলাগাড়ির পাশে দাঁড়িয়ে বলল, ভাগ্য সবসময় আমাদের সিদ্ধান্ত দিয়েই তৈরি হয়। কথাগুলো রূঢ় ছিল না, কিন্তু নিখাত সত্য ছিল। মনিকার চোখে স্পষ্ট অনুশোচনা দেখা যাচ্ছিল। সে নিচু গলায় বলল, আমি ভুল করেছিলাম, অনেক বড় ভুল। তার হাতের বাঁধন আলগা হয়ে গেল, দাড়িপাল্লাটা হেলে গেল। রাজেশ্বর সেটা ধরে সামলে দিল। সেই স্পর্শটি ছিল আনুষ্ঠানিক, কিন্তু তার মধ্যে লুকিয়েছিল অতীতের পুরো গল্প। কিছুক্ষণ দুজনই চুপ থাকল। 4 বছরের দূরত্ব, খোঁটা, অপমান, পরিশ্রম, সংগ্রাম সবকিছু যেন এই নিস্তব্ধতার মধ্যেই উপস্থিত ছিল। মনিকা সাহস জুগিয়ে বলল, যখন তুমি বলেছিলে কাজে কোনো লজ্জা নেই, লজ্জা তো মানুষের চিন্তাধারায় থাকে, তখন বুঝতে পারিনি। আজ প্রতিদিন বুঝতে পারি। তার গলা ভেঙে আসছিল। রাজেশ্বর তার দিকে তাকাল। তার চোখে জয়ের কোনো ভাব বা কোনো প্রতিশোধ স্পৃহা ছিল না, ছিল কেবল এক ক্লান্ত করুণা। সে জিজ্ঞেস করল, বাবা কেমন আছেন? এই প্রশ্ন শুনে মনিকার চোখ আবার জলে ভরে গেল। অসুস্থ, চিকিৎসা চলছে। কথা শেষ হল না। রাজেশ্বর ইশারায় রক্ষীদের একটু দূরে দাঁড়াতে বলল। সে খুব স্বাভাবিক গলায় বলল, আমার অফিসে এসো, চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। এই কথাটির মধ্যে কোনো দয়া ছিল না, ছিল দায়িত্ববোধ। মনিকা মাথা তুলে তাকাল। আমি সাহায্য চাইতে আসিনি। রাজেশ্বর মাঝপথেই তাকে থামিয়ে দিয়ে বলল, আমিও কোনো হিসেব নিতে আসিনি। দুজনের চোখ মিলল। সেই মুহূর্তে সেখানে কোনো বড় অফিসার বা কোনো ঠেলাওয়ালা ছিল না, ছিল কেবল দুজন মানুষ যারা সময়ের কাছ থেকে অনেক কিছু শিখেছে। ভিড় ধীরে ধীরে কমে আসছিল। রাজেশ্বর সবজির ব্যাগ হাতে নিয়ে গাড়ির দিকে এগোল। দরজা খুলল। গাড়িতে ওঠার আগে সে আরেকবার ফিরে তাকাল। মনিকা তখনও সেখানেই দাঁড়িয়ে, তবে তার মুখে প্রথমবারের মতো একটা হালকা স্বস্তি দেখা গেল, যেন কোনো বড় পাথর বুক থেকে নেমে গেছে। গাড়িটি এগিয়ে গেল। ধুলো আবার বাতাসে মিশে গেল। কিন্তু সেদিন শহরের সেই রাস্তা যা দেখল, তা কেবল একটা সাক্ষাৎ ছিল না, তা ছিল সময়ের বিচার, যা কোনো শব্দ ছাড়াই সম্পন্ন হয়েছিল। সেই সন্ধ্যায় মনিকা অনেকক্ষণ ঠেলাগাড়ির কাছে বসে রইল। সূর্য অস্ত গেল ঠিকই, কিন্তু তার ভেতরে এক নতুন ভোর উকি দিচ্ছিল। সে জানত যে এখনও একটা সিদ্ধান্ত নেওয়া বাকি। গল্পটা কি এখানেই শেষ হবে, নাকি শুরু হবে এক নতুন অধ্যায়? নতুন অধ্যায় ও উপসংহার। শহরের সেই দুপুরের পর দুজনের জীবন আর আগের মতো রইল না। রাজেশ্বর তার সরকারি গাড়িতে বসে চলে গিয়েছিল ঠিকই, কিন্তু তার মন পড়েছিল ওই ঠেলাগাড়ির কাছেই। রাতে সরকারি বাংলোর বড় কামরায় বসেও তার সেই মাটির গন্ধ মনে পড়ছিল, যা একসময় তার নিজের হাতে মিশে থাকত। টেবিলে ফাইল খোলা ছিল, ফোনে মিটিংয়ের মেসেজ ছিল, কিন্তু তার চিন্তা বারবার একই প্রশ্নে আটকে যাচ্ছিল, সত্যিই কি সময় সবকিছু শিখিয়ে দিয়েছে? অন্যদিকে মনিকা সেই রাতে অনেকক্ষণ ঘুমোতে পারল না। প্রথমবারের মতো তার মনে হল যে সে জীবনকে বুঝতে খুব তাড়াহুড়ো করে ফেলেছিল। যে অহংকার তাদের সম্পর্ক ভেঙেছিল, আজ পরিস্থিতি তাকে সেই একই পেশার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। পরের দিন সকালে সে বাবাকে নিয়ে জেলা হাসপাতালে পৌঁছাল। ভেতরে ঢোকার সময় তার পা কাঁপছিল। সে জানত না সে কার মুখোমুখি হতে চলেছে, একজন অফিসারের নাকি সেই পুরনো রাজেশ্বরের। অফিসের বাইরে লম্বা লাইন ছিল, কিন্তু তার নামের চিরকুট ভেতরে পাঠানোর কয়েক মিনিটের মধ্যেই খবর এলো, ভেতরে পাঠিয়ে দিন। ঘরের দরজা খুলল। সামনে সেই একই মুখ, তবে দায়িত্ববোধে আরও পরিণত। মনিকা চোখ নামিয়ে নিল। রাজেশ্বর খুব সাধারণ গলায় বলল, বসুন। সে বাবার ফাইল দেখল, ডাক্তারকে ফোন করল এবং দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিল। পুরো কাজটা মাত্র কয়েক মিনিটের মধ্যে হয়ে গেল। মনিকা অবাক হয়ে সবকিছু দেখছিল। তার মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, যে মানুষটাকে সে একদিন ছোট ভেবেছিল, আজ সেই মানুষটি বিনা প্রশ্নে তার বাবার সব বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। কাজ শেষ হওয়ার পর ঘরে কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করল। রাজেশ্বর ধীর গলায় বলল, জীবন আমাদের দুজনকেই অনেক কিছু শিখিয়েছে। মনিকার চোখ দিয়ে জল গলিয়ে পড়ল। সে বলল, আমি তোমাকে নয়, নিজেকে ছেড়ে এসেছিলাম ওই দিন। আমার মনে হতো সম্মান বাইরে থেকে পাওয়া যায়, কিন্তু এখন বুঝতে পেরেছি যে সম্মান একে অপরের পাশে থাকলে তবেই পাওয়া যায়। তার গলায় কোনো কৃত্রিমতা ছিল না, ছিল কেবল অনুশোচনার চরম সত্য। রাজেশ্বর একটা দীর্ঘশ্বাস ফেলল। 4 বছর আগের সেই মুহূর্তটা তার মনে পড়ে গেল।
যখন সে দরজায় দাঁড়িয়েছিল আর মনিকা চলে যাচ্ছিল। সেদিন সে প্রতিশোধ নেয়নি, বদল বেছে নিয়েছিল। আজ সেই বদলই তাকে এখানে এনে বার করিয়েছে। সে জিজ্ঞেস করল, যদি সময়কে পেছনে ফেরানো যেত তবে তুমি কি বদলাতে? মনিকা বিন্দুমাত্র না ভেবে উত্তর দিল, আমি তোমার হাত কখনো ছাড়তাম না। কথাগুলো সোজা ছিল, সত্যি ছিল। ঘরের জানালা দিয়ে আসা রোদ দুজনের মুখে এসে পড়ছিল, যেন সময় স্বয়ং এর সাক্ষী। কিছুক্ষণ পর রাজেশ্বর শান্ত গলায় বলল, সম্পর্ক এমনিতেই ভাঙে না, ভেঙে ফেলা হয়। আর যদি দুজনে চায় তবে তা আবার জোড়া লাগানোও সম্ভব। মনিকা অবাক হয়ে তার দিকে তাকাল। সে আরও বলল, আমি এই কয়েক বছরে শিখেছি যে মানুষের পরিচয় তার কাজ দিয়ে নয়, তার উদ্দেশ্য দিয়ে হয়। যদি তুমি সত্যি সত্যিই পাশে থাকতে চাও তবে এবার পাশে থাকাটা হবে সমানে সমানে, সম্মানের সাথে। মনিকার চোখে আশার আলো জ্বলে উঠল। সে মাথা নিচু করে বলল, আমি তৈরি, এবার সব শিখে নিয়ে। কয়েক মাস পর শিবপুরা গ্রামে আবার হইচই। সেই একই গলি, সেই একই মানুষ, কিন্তু পরিবেশটা ছিল একেবারে আলাদা। এবার কারও বিদায় নয়, বরং স্বাগত জানানো হচ্ছিল। রাজেশ্বর পুরো গ্রামের সামনে খুব সাদামাটাভাবে মনিকার হাত ধরল। সে বলল, ভুল মানুষেরই হয়, আর নিজেকে শুধরে নেওয়ার সুযোগও মানুষই পায়। গ্রামের যে মানুষগুলো একদিন তাদের নিয়ে কটাক্ষ করত, তারাই আজ হাততালি দিচ্ছে। কোনো ফিসফিসানি নেই, শুধু সম্মান। দ্বিতীয়বার বিয়ের অনুষ্ঠানটি খুব জাঁকজমকপূর্ণ ছিল না, কিন্তু নিখাত ছিল। মন্দিরের ঘণ্টা বাজল, ফুলের মিষ্টি গন্ধ বাতাসে ছড়াল, এবং দুজনে একে অপরকে বরমাল্য পড়াল। এবার মনিকার চোখে লজ্জা ছিল গড়ে ওঠা এক গভীর বোঝাপড়া। সে সেই ঠেলাগাড়িটির কথা মনে করল, যা তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি দিয়েছিল। বিয়ের পর সে রাজেশ্বরকে বলল, আমি চাই গ্রামের মেয়েদের জন্য কিছু করতে, যাতে তারা কারো পেশা দেখে কখনো কোনো সিদ্ধান্ত না নেয়। রাজেশ্বর হাসল। সে জানত যে এবার এই সম্পর্ক কোনো বাধ্যবাধকতা থেকে নয়, বরং গভীর বোঝাপড়া দিয়ে জুড়েছে। সময় তার হিসেব বরাবর করে দিয়েছে, তবে প্রতিশোধ দিয়ে নয়, পরিবর্তনের মাধ্যমে। আর শিবপুরার সকাল এখনও ঠিক আগের মতোই হয়। তফাৎ শুধু এটাই যে যখনই কোনো সবজিওয়ালা হাঁক দেয়, মানুষ হেসে বলে, কোনো কাজই ছোট নয়। এটাই ছিল এই গল্পের আসল সত্যি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নতুন গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর গল্পটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আবার দেখা হবে নতুন এবং আকর্ষণীয় কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।